নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত এ সপ্তাহেই। কেন্দ্র না বাড়িয়ে ভোটার সংখ্যা সমন্বয়ের পরিকল্পনা। আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ চলছে। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন রিজভী। ঘোষিত সময়েই নির্বাচন হবে আশা আমানের। একদিন বাড়ল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ আর জমা দেওয়ার সময়সীমা। দাখিল করেছে বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্রদলের। ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ডের প্রজ্ঞাপন। জঙ্গি নাটকে 7 হত্যার মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে ওয়ারেন্ট। আমদানির খবরে নিম্নমুখী পেঁয়াজের বাজার। কেজি প্রতি দর কমেছে 5 থেকে 10 টাকা। দাম আরও কমবে আশা ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খসড়ার অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, জানালেন ইসির সচিব আক্তার আহমেদ। বললেন, ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে তরুণদের জন্য আলাদা বুথের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছেন না ইসি। রকুনুজ্জামানের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স, লক, সিল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রী কেনাকাটা শেষ করেছে কমিশন। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপ খসড়া প্রস্তুত। অনুমোদন পেলেই চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। 3000 ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র। নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে, যা এখনো ফিরে আসেনি। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। সীমানা পুনর্নির্ধারণে 82টি আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসে নির্বাচন গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন সংস্থা IRI। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জানান, আগামী নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেবে মার্কিন রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট এই সংগঠন। এছাড়াও ইনক্লুসিভ ডায়ালগ করতেও সহযোগিতা করবে তারা। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মার্কিন সংস্থাটির পরিচালক। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীতে সৃজন ও শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 12তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশে 15,851, বিজিবিতে 4,469, আনসারে 5,551, কারা অধিদপ্তরে 1,558 এবং ফায়ার সার্ভিসের 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, মব জাস্টিস কমেনি, তবে চেষ্টা চলছে কমিয়ে আনার। এ সময় ফুল দেয়া না দেওয়ার বিষয় নয়, 15 আগস্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া ছিল বলেও উপদেষ্টা জানিয়েছেন। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিত থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টি চলমান প্রক্রিয়া, তবে অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার কথা বলেন তিনি। 15,851 জন
বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ, এই সরকার আসার পরে এই নিয়োগটা। কিছু পদ সৃজন হয়েছে, আর বেশিরভাগই পদ সৃজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এমন মন্তব্য করেন। যেসব শিক্ষকরা কোনো দলের পক্ষপাতিত্ব করেন না, তাদেরকে পোলিং অফিসার করার আহ্বান জানান তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ সময় ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক, এমন আশাও প্রকাশ করেন তিনি। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে ঝামেলা তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? জনগণ তার এলাকায় আগে থেকেই তারা চেনে, এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দেশের 3 ক্রান্তিকালেই জিয়া পরিবার এগিয়ে এসেছে। সন্ধ্যায় কেরানীগঞ্জের সিরাজনগর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, সবাইকে সেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীর্ষের মার্কায় ভোট চাওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী ও সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির সহ অন্যান্যরা। একদিন বাড়ানো হলো ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। আজ সন্ধ্যায় এ সময় বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন। বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি এ নির্বাচনে অংশ নিচ্ছেন জুলাই অভ্যুত্থানের ভূমিকা সহ নানা কারণে আলোচিত বেশ কয়েকজন ছাত্রনেতা। এদিকে এক ব্রিফিংয়ে ছাত্রদল অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের 7ম ও শেষ দিন সোমবার সকাল থেকেই সিনেট ভবনে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য ভিড় করেন শিক্ষার্থীরা। ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 565 জন, আর 18টি হল থেকে হল সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মোট 1226 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আর যেন ডাকসু করার জন্য আমাদের কখনো অনশনে বসতে না হয়, কখনো আমাদের রাজপথে নামতে না হয়, আন্দোলনে নামতে না হয়। ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে আমি নির্বাচন করব। আমি কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি সদস্য পদে আমি মনোনয়ন ক্রয় করেছি। এদিকে সকালে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাইদ কায়েম ও জিএস পদে প্রার্থী SM ফরহাদ। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ছাত্র অধিকার পরিষদও তাদের প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল থেকে ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে শক্তি এখন সেটা শিক্ষার্থীদের হাতে। এর চেয়ে
বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবেই আসলে চিন্তা করতে পারতাম না। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল, মাহিন সরকারকে ভিপি ও জালাল উদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এদিকে সন্ধ্যায় ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এ সময় ডাকসু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অনিয়ম অভিযোগ তুলে ধরা হয়। জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন শেষ হলেও মঙ্গলবার তা জমা দেওয়া যাবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কর্মস্থলে উপস্থিত না হওয়ায় পুলিশের 18 কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 জন কর্মকর্তাকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয় সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটকের অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সে সময় এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন এক শহীদের ভাই সহ 3 জন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 যুবককে আটক করে পুলিশের এসবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের মধ্যে একজন ছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম। গাজীপুরের জয়দেবপুরে 2016 সালের 8 অক্টোবর জঙ্গি নাটক সাজিয়ে সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সোমবার আদালতে অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। সন্তানকে গুম ও হত্যার দায়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা। এ ঘটনায় তৎকালীন পুলিশের সাবেক এসবি প্রধান ও পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্য আসামিরা হলেন তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ, ডিএমপির সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে জুলাই আন্দোলনে সাভারে লাশ পোড়ানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন আদালতে সাক্ষ্য দেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই, প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন ও জুলাই যোদ্ধা এনাম। প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম। যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ধ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। সকাল 11টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
প্রকৃতির প্রতি সদয় হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপরও বিশেষ গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলাশয়ের দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনে ক্ষতিকারক প্রভাব পড়ছে। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের এটার থেকে বঞ্চিত না হয়। মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান। এখন যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে। এবং আমরা পারি, না পারার কিচ্ছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। এ সময় মৎস্য খাতে অবদান রাখায় 9 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ভারত থেকে আমদানির খবরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা দাম কমেছে। খুচরা বাজারে এর প্রভাব তেমন না পড়লেও শিগগির দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দীর্ঘ প্রায় 5.5 মাস পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। রবিবার পেঁয়াজ বোঝাই 2টি ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢোকার খবরে কমতে শুরু করেছে দাম। রাজধানীর অন্যতম ব্যস্ত বাজার কারণ বাজারে গিয়ে দেখা গেল পেঁয়াজের বাজারে অস্থিরতা কমেছে। মানভেদে 65 থেকে 70 টাকা দরে পেঁয়াজ মিলছে পাইকারি বাজারে। শুনি যে মোকামে দাম বেশি থাকার কারণে এই জায়গার দাম বেশি। এর আগে আর একটু বেশি ছিল, এখন বর্তমানে মনকে 200 টাকা কমছে। আগে ছিল 50 টাকা, এখন 70 টাকা পার কেজি। এটা হচ্ছে পাইকারি বাজারই, তো মহল্লার বাজার আরো বেশি দাম। গৃহস্থের চাঙ্গের পিস শেষ সিজনের পিস, তো ভাই এই জন্য আর কি তো বাজারটা বাড়তি। স্বল্প আয়ের মানুষ, আমাদের জন্য খরচ খুব বেশি হয়ে যায়, সংসার চালাইতে হিমশিম খাওয়া। আড়তদাররা জানিয়েছেন পাইকারি মোকামে সরবরাহ কমায় অস্থির পেঁয়াজের বাজার, তবে আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। ইন্ডিয়ান পেঁয়াজ আর কথা শুনে দেখা গেছে বাজার দেখা গেছে 10 টাকা কেজিতে কমছে। মালটার লাইন থেকে ভালো হয়েছে, আবার 100 বা 90-80 হইব না, ঠাস করে সীমিতর ভিতরেই থাকবো। বেশ পাঠি ধরে রাখছে, গেছে ধরে দাম কম, বেড়ার 3100 বেচছে একদিন, ও অনেকে 2500 বেচবো, দেখা গেল পরে 2000 বেচবো, 2500 বেচবো না। সরবরাহ আরও বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম আরও কমবে, এমন আশ্বাস ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। শেয়ার কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা এখনও আটকে আছে মামলা আর জরিমানাতেই। আগে জরিমানার টাকা আদায়েরও তেমন নজির নেই। মামলাগুলোর রায়ও শেষ পর্যন্ত টেকেনি। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, বড় কারসাজিতে সরকার ঘনিষ্ঠরা জড়িত থাকায় আগের সরকার তথা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কারসাজির ঘটনাগুলো কমিশন সভায়ও উঠতে দেওয়া হয়নি। বিদায়ী শিবলি রুবায়াত কমিশন রেখে গেছে অর্ধশতাধিক কারসাজির ঘটনা। শেয়ার বাজার নিয়ে গোলাম মঈনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের শেয়ারবাজার কেলেঙ্কারি ও কারসাজির দগদগে উদাহরণ 1996-2010 সাল। এর বাইরে গত 15 বছরে চলেছে চিহ্নিত কিছু ব্যক্তি গ্রুপের তৎপরতা। তবে সরকারের মনোভাব আর মামলার দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক ফোকরে সবসময় পার পেয়ে গেছে অপরাধীরা। তাই বিনিয়োগকারীদের বরাবরই প্রশ্ন, কি লাভ মামলা ও জরিমানা করে? বর্তমান কমিশন জয়েন করে দেখলো যে আমরা যেগুলো অনুসন্ধান তদন্ত করছি সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগেই অনেক বিষয় যেগুলো পেন্ডিং রয়ে গিয়েছে, যেইগুলো অনুসন্ধান তদন্ত হয়েছে, অনেক ক্ষেত্রে অনুসন্ধান তদন্তের পরে
এনফোর্সমেন্ট যে প্রসিডিংস, হেয়ারিং ইত্যাদি কমপ্লিট করে সেটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ফেলে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা তারাই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করত, সুতরাং তাদের বিরুদ্ধে কোনোদিন কিছু হয়নি। এবং যদি এই পুঁজি যদি বিশেষ যদি পরিবর্তন না হতো, হতো না। ধরেন আদালতে যেরকম 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়, এখানে 15% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অর্থাৎ কারোর যদি 70 কোটি টাকা ফাইন হয়ে যায়, তাকে প্রায় 10 কোটি টাকা জমা দিয়ে তাদেরকে আপিলটা করতে হবে, নাহলে তাদের আপিল গ্রহণযোগ্য হবে না। একটু আপিল প্রক্রিয়াটাকে কঠিন করা হয়েছে। আজকে এই বিষয়টা আপিল বিভাগে আটকে ছিল দীর্ঘদিন, আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার এটাকে ছাড়িয়ে দিয়েছেন। বিনিয়োগকারীরা বলছেন, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শুধু শুধু জরিমানার খবর বাজারে আতঙ্ক তৈরি করে। জরিমানা হয়েছে, কিন্তু ওরা যদি একটা হাইকোর্টে রিট করে দেয়, এটা ঝুলে থাকবে। এটাই হলো বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার বেসিক্যালি মূল কারণ। তাহলে এখানে পরিত্রাণ পাওয়ার জন্য আইনকে একটা বাইন্ডিংস দিয়ে যে এত দিনের মধ্যে সমস্যাটা সমাধান করতে হবে, এই যদি করা হয় তাহলে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি আইনের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু কারসাজিকারকরা এখানে বারবার পার পেয়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা মনে করে যে বিশেষ বা কর্তৃপক্ষ যখন জরিমানাটা করে, হয়তো ওনাদের এই জরিমানাটা করে দায়ভারটা সারতে চান। কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। তার বড় উদাহরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবি। 2009 সালে সেবি তদন্তে উঠে আসে শেয়ার কেলেঙ্কারিতে বিখ্যাত সারা গ্রুপের 2 প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি বিনিয়োগকারীর কাছ থেকে 24,000 কোটি রুপি তুলে নেওয়ার তথ্য। শেষ পর্যন্ত সেবির দৃঢ় অবস্থানের কারণে 2014 সালের 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনায় গ্রেপ্তার করা হয় সারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়কে। বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও আইনগতভাবে শক্তিশালী বলছেন সংশ্লিষ্টরা। দুদকে কোনটা তারা রেফার করবে না, এটা তাদের ব্যাপার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনে যথেষ্ট পাওয়ার দেওয়া আছে, তারা হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিং মনোভূত না হলে তারা হার্ড বাট রিজেক্টেড, এটা তারা তাদের ইখতিয়ার আছে। বিএসইসির তথ্য বলছে, ঠিকমতো মামলা লড়তে না পারায় শুধু 2024 সালে শুরুতে খারিজ হয়ে গেছে 54টি মামলা। আগেটারকে আমরা কোনো রেফারেন্স হিসেবে টানতে পারবো না, কিন্তু বর্তমানে প্রতিটা মামলা অত্যন্ত দেখে শুনে বুঝে প্রতিটা মামলা করা হচ্ছে, যেন মামলাটা শক্ত হয় এবং মামলা থেকে যেন রায় পাওয়া যায়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঋণের নামে 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, এ ঘটনায় মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপাইটার মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এছাড়া চটপটির দোকান দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে মামলার অনুমোদনও দিয়েছে দুদক। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তারা এ তথ্য পেয়েছেন। এছাড়া সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর ঋণ হিসাবে 79 কোটি 96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ডকুমেন্টারি প্রতিবেদনে দেয়া বক্তব্য জোরপূর্বক নেওয়া হয়েছে দাবি করেছেন নিহত রুবির স্বামী ও মেয়ে রুমা আক্তার। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সময় থেকে শুরু করে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন নিহত রুবির মেয়ে রুমা আক্তার। এ সময় উপদেষ্টার বাবা ও শিমুল চেয়ারম্যানের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি। তারা বলেন, তাদের গ্রেফতার করলেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে। এত বড় একটা ঘটনা, এতদিন লাগে ভাই আসামি ধরতে? প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আছেন, এমনকি বাংলাদেশে আছেন, কেউ দেশের বাহিরে যায়নি। এই গত সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো জোরপূর্বক কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই, এটার জন্য একমাত্র দায়ভার থাকবে আসিফ মাহমুদ।
দেখেন সেম কাহিনীটা কিন্তু আমার বাবার সাথে করে ফেলছে অলরেডি। কোন সিন্ডিকেটের কবলে পড়ে যেন জাপানের শ্রমশক্তি যাওয়া বন্ধ না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় আর্কাইভস মিলনায়তনে জাপানে কর্মসংস্থান সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে দক্ষতা ও ভাষা জ্ঞানের উপর জোর দিতে হবে। আর জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, ভাষার দক্ষতার উপর নির্ভর করে আগামী 10 বছর জাপান বাংলাদেশ থেকে শিক্ষার্থী ও কর্মী নেবে। এজন্য সংশ্লিষ্টদের আরও উদ্যমী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করলে বিদেশে আরও বেশি পরিমাণ দক্ষ শ্রমশক্তি প্রেরণ সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিজ বিভাগের জাপান সোলার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আইসিটি ইনোভেশন ল্যাব ও স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। সকালে বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে আইসিটি ও ইনোভেশন ল্যাব এবং সৈয়দ মাহমুদুল হকের নামে দুটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাপান সোলার টেক বাংলাদেশের পরিচালক সৈয়দ সামিউল হক। উপস্থিত ছিলেন জাপানি স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর লোপা মুদ্রা মালিক। Through your vision and guidance, the Department of Japanese Studies has become a vibrant center for advancing Japanese scholarship in Bangladesh. I'm deeply grateful for your continued support of the students and for your efforts to promote academic excellence and cross-cultural understanding. সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 6 জনকে। নিয়ে সাদা পাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় 11 জনকে আটক করা হলো। উদ্ধার করা সাদা পাথর ট্রাক যোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে, প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় 1,500 মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে আসল হোতাদের না ধরে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে। এদিকে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন জমা দেওয়ার কথা। মৌলভীবাজার শহরে ব্যবসায়ী রুবেল হত্যার মূল আসামি জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত। মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গত 7 আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার শহরের F রহমান ট্রেডিং নামের একটি হার্ডওয়্যার ও স্টেশনারির দোকানে এক ব্যক্তি ঢুকে দোকান মালিক শাফাইজুর রহমান ওরফে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। অভিযুক্ত জুয়েলকে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এদিকে কুষ্টিয়ার কুমারখালীর চরসিন্দুপুরে ভ্যান চালক হৃদয় আলীকে গলা কেটে হত্যা করে ভ্যানটি ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোর হৃদয় আলী উপজেলার এলেঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক ব্যক্তিরা। তাদের কাছ থেকে তথ্য নিয়ে নিহতের ভ্যানটিও উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত 2 জন। ভোর 4:30টার দিকে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি ছোট পিকআপ ভাটিয়ারি থেকে মহানগরীর ফিশারি ঘাট যাচ্ছিল। সিটি গেট এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, নিহতদের মধ্যে 3 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। সীতাকুণ্ড জেলে পাড়া থেকে ফিশারি ঘাট মাছের আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী পিকআপটি। বাংলাদেশ থেকে খুচরা ব্যাংকিং সেবা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত হলেও ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে এখন প্রাতিষ্ঠানিক সেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন বহুজাতিক ব্যাংক HSBCর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে টেকসই রপ্তানি প্রবৃদ্ধির ভূমিকা রাখা উদ্যোগ ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার উপলক্ষে
এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ এবং ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. জব্বার রপ্তানি বাণিজ্যের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানি বাড়ানো এবং ব্যাংক ঋণের সুদের হার কমানোর তাগিদ দেন তারা। অনুষ্ঠানে এইচএসবিসির প্রধান নির্বাহী জানান, বাংলাদেশের 10% রপ্তানি কার্যক্রমে সরাসরি ভূমিকা রাখছে এইচএসবিসি। তারা রিটেল ব্যাংকিং সেবা থেকে দৃষ্টি সরিয়ে এখন কর্পোরেট ব্যবসায় গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকিং ব্যবসাটি এইচএসবিসির আন্তর্জাতিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবেই থাকছে। এটা আগেও ছিল, এখনো থাকছে। এইচএসবিসি গ্রুপ বাংলাদেশে কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং তথা কর্পোরেট গ্রাহকদের সেবা প্রদানকে গুরুত্বপূর্ণ মনে করে এবং উক্ত ব্যবসায় ট্রেড এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখবে। কর্পোরেট বলতে প্রাতিষ্ঠানিকভাবে, আমি ঠিক কর্পোরেট শব্দটা যদি ইউজ নাও করি, আমি বলবো প্রাতিষ্ঠানিকভাবেই আসলে আমাদের এক্সপোর্ট হয়ে থাকে, তো প্রতিষ্ঠানকে নিয়েই আমাদের কাজগুলি চলবে। কারণ বিজনেসের ব্যাপারটা এত বড় যে ওটাকে না রেখে আমরা যদি ন্যারো করি এবং ফোকাসটাকে যদি একটু বৃদ্ধি করি, তাহলে ব্যাপারটাকে আসলে আরও ওতপ্রোতভাবে রিকমেন্ডেশনগুলি আসতে পারে। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এক্সপোর্ট খাতকে আরও আসলে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, যোগ্যতাও আমাদের আছে। একটা হচ্ছে যে আমরা নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে এটি একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এটি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা। জয়পুরহাটে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ডিসি বাংলোতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের বাংলোতে মাছের পোনা অবমুক্ত করা হয়। র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে নাটোরে। মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, বাগেরহাট, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কচুয়া, জামালপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রাতে এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন খুলনার পুলিশ সুপার মোশাররফ হোসেন। তিনি জানান, অভিযুক্ত ইউনুসকে রবিবার ভোরে রূপসা কৃষি ব্যাংক ভবন থেকেই গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল প্রায় 1.5 লাখ টাকা উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত লুট হওয়া সব টাকা উদ্ধার করা যায়নি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম। সভাটি পরিচালনা করেন ব্যাংকের সচিব নাজমুল হাসান। এতে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ ও শেয়ার হোল্ডাররা। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত এই সপ্তাহেই। কেন্দ্র না বাড়িয়ে ভোটার সংখ্যা সমন্বয়ের পরিকল্পনা। আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ চলছে। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন রিজভী। ঘোষিত সময়ে নির্বাচন হবে আশা আমানের। একদিন বাড়ল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ আর জমা দেওয়ার সময়সীমা। দাখিল করেছে বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্র দলের। ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ডের প্রজ্ঞাপন। জঙ্গি নাটকে 7 হত্যায় মামলায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারির বিরুদ্ধে ওয়ারেন্ট। আমদানির খবরে নিম্নমুখী পেঁয়াজের বাজার। কেজি প্রতি দর কমেছে 5 থেকে 10 টাকা। দাম আরও কমবে আশা ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ। শুভরাত্রি।